আমার মার সাথে হাত ধরে যখন আমি ক্লাস 4-5-এ পড়তাম 9টা-12টা সিনেমা দেখতে যেতাম। তোমায় যদি মিথ্যে কথা বলতে হয় বা মিথ্যে কথা ট্রেনিং নিতে হয় বা মিথ্যে কথা নিয়ে পিএইচডি করতে হয়, তাহলে কিন্তু তোমাদের উচিত আমাদের মুখ্যমন্ত্রীর কাছে টিউশন নেওয়া। তো তিনি পড়াবেন কিনা সেটা জানা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে দিদিমণির এই মিথ্যাচার নিয়ে কথা বলবো। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমাদের দিদিমণি অনেক মিথ্যা কথা বলেছে। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, দিলেই বুঝতে পারবে। চলো ভাই দেখো আপনি কি করতে। আপনারা জানেন ভবানীপুরে অনেকগুলো সিনেমা হল ছিল, পূর্ণ, ইন্দিরা, ভারতী, ওদিকে বসুশ্রী। একদম সত্য কথা, আগে কালীঘাটে অনেকগুলো সিনেমা হল ছিল, এখন সেই সিনেমা হলগুলো সব বন্ধ হয়ে গেছে। কারণ এখনকার মুখ্যমন্ত্রী হচ্ছেন আমাদের সব থেকে বড় আর্টিস্ট। কারণ তিনি সিপিএমের আমলে অনেক কিছু নিয়ে সিবিআই তদন্ত দাবি করেছিলেন এবং তিনি মাথা ফাটিয়েছিলেন। তিনি 21শে জুলাইতেও শহীদদের ওপরে গুলি চালিয়েছিলেন। তার অনেক কাজকর্ম আমাদের মন কেড়েছে, তাই সিনেমা হলের মালিকরা সিনেমা হল বন্ধ করে দিয়ে চলে গেছে। তারা আর এমুখো হয়নি, তারা বলছে যে পশ্চিমবঙ্গে এত বড় অভিনেত্রী যে আছে, তার অভিনয় তোমরা দেখো, তোমরা এই ফালতু সিনেমা দেখে কি হবে। আমার মার সাথে হাত ধরে যখন আমি ক্লাস 4-5-এ পড়তাম 9টা-12টা সিনেমা দেখতে যেতাম। একদম দিদি, একদম ছোটবেলায় পড়াশোনা না করে সিনেমা দেখতে যাওয়ার ফল এখন পশ্চিমবঙ্গের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। কারণ দিদি এতটাই শিক্ষিত যে তিনি এমএ করেছেন, বিএড করেছেন, এলএলবি, তিনি যা ডিগ্রি ছিল সব করে নিয়েছেন, শুধুমাত্র পড়াশোনাটা বাদ দিয়ে। ওই ডিগ্রিগুলো মুখেই হয়েছে, কোনোদিন সাধারণ মানুষের চোখের সামনে আসেনি। মা যেত, মা আমাকে সাথে নিত, আর তখন পুড়িয়া চানাচুরের প্যাকেট পাওয়া যেত। এই মুখ্যমন্ত্রী তিনি অনেক অনেক দারিদ্রতার মধ্যে দিয়ে গেছেন। তিনি নাকি খেতে পেতেন না, তার ঘরে 4-5টা ভাই বোন। সে যখন ছোট ছিল, যখন কলেজে পড়তো আমাদের দিদিমণি, তখন সে স্কুলে যাওয়ার সময় বা কলেজে যাওয়ার সময় সে রান্না করে দিয়ে যেত, কারণ ঘরে মা অসুস্থ, ভাইরা কি খাবে। সে মুড়িমালার না মটর মালার হার বেচে তার ঘরে সংসার চালিয়েছে, কলেজের ফিস দিয়েছে। তো আমার এখানটায় একটাই প্রশ্ন আছে যে ছোটোবেলায় তাহলে আমাদের মুখ্যমন্ত্রী সে সিনেমা দেখার টাকা পেত কোথা থেকে? বা এই যে আজকে মিথ্যাচার যে আমার বাবা অনেক গরিব ছিল, আমার মা খেতে পেতো না, সেগুলো কি তাহলে সবই মিথ্যে? বলি দিদি, জন্মটাই তো তাহলে মিথ্যে। আজ তুমি মাইক্রোফোন হাতে নিয়ে যা যা বলছো, তোমার আগের দিনের কথার সাথে এসব কথার কোনো মিল নেই। এই মুখ্যমন্ত্রী তিনি এতটাই মানবিক যে তিনি তার ভাইদেরকে পড়ানোর জন্য বা ভাইদের ভালো রাখার জন্য তিনি নিজে তার সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে দিতেন। তিনি সিনেমা দেখার টাইম পেতেন কখন বা গান শুনতেন কখন সেটা আমাদের জানা নেই। পড়াশোনা না করে গান শেখার ফল আজকে সাধারণ মানুষ ভুগছে। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। সুপ্রিয়াদিকে আমি খুব নিকটস্থ চিনতাম, যারা উত্তম কুমারের সাথে কাজ করেছেন। সুপ্রিয়াদির সাথেও আমার যোগাযোগ দীর্ঘদিনের ছিল। মাধবীদিকে চিনি, সাবিত্রীদিকে চিনি, শর্মিলাদিকে চিনি, তনুজাদিকে চিনি, কখনো কখনো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখাও হয়েছে। আর পৃথিবীতে এমন কোনো আর্টিস্ট নেই যাকে আমাদের মমতা ব্যানার্জি চেনেন না। তিনি সবাইকে গান শোনাতেন, তিনি সবাইকে অভিনয় শেখাতেন, তিনি স্বাধীনতা সংগ্রামীদের সাথে গিয়ে সেলুলার জেলে দেখা করে এসেছেন। তিনি এমন কোনো মহান ব্যক্তিত্ব নেই আমাদের ভারতবর্ষে যার সাথে তিনি কথা বলেননি, দেখা করেননি। তার এইটুকু বয়সে বা এইটুকু জীবনে তিনি প্রত্যেকটা জিনিস অ্যাচিভ করেছেন। আমাদের মুখ্যমন্ত্রী তিনি অসম্ভব পরিমাণে ট্যালেন্টেড। তিনি গান লিখতে পারেন, তিনি কবিতা, ছড়া, ছবি আঁকতে পারেন, তিনি অনেক কিছুই পারেন। শুধুমাত্র একটা জিনিস পারেন না, বা তিনি এটা শেখেননি, সত্যি কথা বলা, যেটা আমাদের দ্বিতীয় ভাগে ছিল, সর্বদা সত্য কথা বলিবে। এই জিনিসটা তার সিলেবাসে নেই। চানাচুরের প্যাকেট খেয়ে আমি ঘুমিয়ে পড়তাম, মা সিনেমাটা দেখতো। এখন কোন কথা বিশ্বাস করব, কার কথা শুনবো, বা কোন এপিসোডের কথাটা বা কোন সভার কথাটা মুখ্যমন্ত্রীর আমরা সিরিয়াসলি নেব? কারণ প্রত্যেকটা সভায় আলাদা আলাদা করে বক্তব্য। তো মুখ্যমন্ত্রীর ঘরে নাকি চাল কেনার টাকা ছিল না, মুখ্যমন্ত্রী নাকি লোকের থেকে বই চেয়ে পড়েছে, তার সিনেমা দেখার পয়সা কোথা থেকে এসেছিল? আবার মুড়ি চানাচুর কেনার পয়সা কোথা থেকে এসেছিল? সেটা খেয়ে আবার সে ঘুমিয়ে পড়তো। আমাদের জেঠিমা নাকি টিভি দেখতো, দিদি তখন ঘুমাতো। এত দুঃখের কাহিনী, এত কষ্ট করে মুখ্যমন্ত্রী নিজেকে বড় করে তুলেছে, সেগুলো শুনলে সাধারণ মানুষ কেঁদে ফেলবে। কিন্তু তাতে যে গানগুলো শুনতাম এত অপূর্ব, এত মাধুর্যপূর্ণ, সেই গানগুলো আজও আমাদের জীবনে আমাদের ঠোঁটস্থ। বাবা, আমাদের মুখ্যমন্ত্রীর এত ট্যালেন্ট যে সে ঘুমিয়ে ঘুমিয়ে শুনতেও পায়। আমরা একটা জিনিস জানি যে কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়, ঘোড়া। ঘুমিয়ে ঘুমিয়ে কেউ যে গান শুনতে পায় সেটা আজকে প্রথম জানলাম।
দেখো যারা পরীক্ষার্থী, যারা পরীক্ষার্থী, যারা চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ, তারা কিন্তু এই প্রশ্নটা আসতেই পারে যে ঘুমিয়ে ঘুমিয়ে শুনতে পাই কোন প্রাণী? তখন বলবে মানুষ। উদাহরণ দেবে মমতা ব্যানার্জি। দেখো তোমরা এগুলো, এই যে ছোটো ছোটো জিনিসগুলো, এগুলো সবসময় শুনতে থাকবে, তাহলেই না তোমরা আগে যেতে পারবে। আর সেই গানগুলো ঠোঁটস্থ হয়ে আছে, ঘুমিয়ে ঘুমিয়েও গান মুখস্থ করা হতো। মানে আলাদা লেভেলের একটা হিউম্যান বিইং, মানে তার মতো এত ভগবান তাকে সৃষ্টি করে উপর থেকে পাঠিয়েছে। এই কোনো সাধারণ মেয়ে নয়লা, এ হচ্ছে কেরোসিন মালা। আজকে আমি দেখি বাংলা গানের চল অনেকটাই টিভি সিরিয়াল থেকে শুরু করে, সিনেমা থেকে শুরু করে আমরা একটু কম ব্যবহার করি। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যদি এরকম সাহিত্যিক জন্ম নেয়, তো বাংলা ভাষাটা বিলুপ্ত হতে আর কতদিন সময় লাগবে? পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং দ্বিজেন্দ্রলাল রায়, বহু কবি, মাইকেল মধুসূদন দত্ত, এদের যে উপন্যাস বা এদের যে লেখা, তার একটা মাধুর্য আছে। মুখ্যমন্ত্রীর লেখার কোনো চিরি নেই, বিচ্ছিরি পুরো লেখা। তো এদেরকে ছেড়ে এখন বাচ্চারা মমতা ব্যানার্জির বই পড়বে, তো ধীরে ধীরে বাংলা ভাষা বিলুপ্ত হবে না কি হবে? পশ্চিমবঙ্গে 8,000 সরকারি বাংলা মিডিয়ামের স্কুল বন্ধ করে দিয়ে মুখ্যমন্ত্রী বেরিয়েছে ভাষা আন্দোলন করতে। কি হাস্যকর ব্যাপার! এই মুখ্যমন্ত্রী, যিনি সবসময় ভাষা নিয়ে একটুখানি বিরোধীদের আক্রমণ করতে চান। আগে একটা পিঁপড়া মারা গেলে মুখ্যমন্ত্রী আন্দোলন বার করতো, সিবিআই চাই, সিবিআই চাই। আজকে ভাষা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে এত হ্যারাস করছে ইনার কথা অনুযায়ী। তো ইনি একবার পর্যন্ত সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে মামলা করতে যাননি, কারণ ইনি জানেন আজকে যদি আমি মামলা করে দিই, কালকে তাহলে আমার ভাইপোর হাজতবাস হবে, আর হাজত থেকে বেরোলে কিন্তু ভাইপোকে ফাঁসির মঞ্চে যেতে হবে। কারণ তিনি সভাতেই বলেন, আমাকে আটকানোর দরকার নেই, আমি ফাঁসির মঞ্চে নিজেই চলে যাব। তো সেই ভয়ে আমাদের দিদি আজকে সুপ্রিম কোর্টে যাচ্ছে না বাঙালিদের মান সম্মান বাঁচাতে, শুধুমাত্র কলকাতার রাস্তায় পুলিশের প্রোটেকশনে আন্দোলন করছে। বলি দিদি, প্রহসন দেখাচ্ছ কেন? আগে নিজে ঠিক হও, তারপরে লোককে ঠিক করবে। নাটক কম করো প্রিয়। আমি এখনো বলছি সব ভাষাই ভালো, সব গানই ভালো, কিন্তু স্বর্ণযুগের যে বাংলা গানগুলো, তার বাজার কিন্তু কোনোদিনও ফুরবে না। ইভেন বাংলা গানের একটা মাধুর্য, সংস্কৃতি, কথা, ভাষা, সুর, একবার ভাবুন তো, পুলক বন্দ্যোপাধ্যায়, শ্যামল মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নামটা আগে বলা উচিত ছিল, কারণ অঞ্জলি লও পলে পলে, এই গানটার রচয়িতা হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তো বাংলায় যদি এইরকম কয়েকটা গান বেরোয়, বাংলা গানকে তো মানুষ পুরোটাই বন্ধ করে দেবে। তৃণমূলের চটি চাঁটা লোকেরাই যদি আজকে বাংলা ভাষায় সম্মান পায়, বা দেব যদি মহানায়কের সম্মান পায় জিতকে ছেড়ে, সত্যি কথা বলতে তৃণমূল যারা করে তারাই হচ্ছে ইন্ডাস্ট্রিতে আছে। আর আমাদের যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ করার পেছনে তৃণমূলের রাজনীতিটাই যথেষ্ট। কারণ একটা যদি উঠতি ও নেতা অভিনেত্রী তারা যদি উঠবে, এমন সময় তৃণমূলের পক্ষ থেকে ফোন আসে, তুমি আমাদের দলে যোগ দাও, তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমরা নিচ্ছি। যেরকম করে লাভলি মিত্র, যেরকম করে দেব, যেরকম করে সোহম, হিরণ, এরকম বহু নেতা আছে যারা ফিল্মে একটুখানি নিজেদের বাজারটা তৈরি করেছিল। তাদেরকে বিলুপ্ত করার পেছনে আমাদের দিদির অবদান অনস্বীকার্য। কারণ এরাই হচ্ছে তৃণমূলের মুখ। এদেরকেই লোক চোর ছাঁচড় বলবে, এদেরই ফিল্ম লোক বয়কট করবে। 50 बार बोल रहे हैं, पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। আমাদের পশ্চিমবঙ্গে মিঠুন চক্রবর্তী, তিনি একটা মহানায়ক সম্মান পাওয়ার যোগ্যতা আছে। ওই যোগ্যতা আমার পক্ষে কখনোই মাপা সম্ভব নয়, বা পশ্চিমবঙ্গে কারোর পক্ষে মাপা সম্ভব নয়। তার অভিনয় সত্তা দিয়ে তিনি সমস্ত মানুষের মন জয় করেছেন, বলিউড থেকে টলিউড সবারই। কিন্তু এই মিঠুন চক্রবর্তীকে মহানায়ক সম্মান আজ পর্যন্ত দেওয়া হয়নি। কিন্তু এই মিঠুন চক্রবর্তীকে নিয়ে রাজনীতি অনেক করেছেন মুখ্যমন্ত্রী। শেষে মিঠুন চক্রবর্তী তিনি বিরক্ত হয়ে বিজেপিতে যেতে বাধ্য হয়েছেন। তখন থেকেই তিনি আর এই সম্মানের অনুষ্ঠানে ডাক পান না। কারণ অভিনেতা উত্তম কুমার যদি বেঁচে থাকতেন, তিনি লজ্জায় মরে যেতেন। উঠতি নায়ক আমাদের দেব, সে নাকি মহানায়কের সম্মান পাচ্ছে। একজন সোহম, সেও নাকি মহানায়ক। এরকম বহু বহু তৃণমূলের নেতা হয়ে গেছে এখন বর্তমান, তারাই গায়ক, মহানায়ক, কত কী হয়ে যাচ্ছে। মানে তৃণমূলকে সাপোর্ট করলেই তুমি পুরস্কার পাবে, আর ওটা পুরস্কার পাওয়ার মতোই দল। লোকেরা দুচ্ছা করতেই পারে, কিন্তু তৃণমূল পুরস্কার দেবে, টেনশন নেই। নির্মলাদি, এরা কত ভালো গান গাইতো, আর আমরা ছোট্টবেলায় অনুরোধের আসর শুনতাম। তোর তুমি মিথ্যা কথা বলছো, কারণ তুমি একটা অনুষ্ঠানে গিয়ে বলেছিলে নির্মলাদি নাকি তোমায় ফোন করে বলতো, মমতা তুই খুব ভালো গান করিস, আমাকে একটু গান শোনাবি রে। তখন দিদি বলতো যে দিদি তুমি হচ্ছে গীতশ্রী, তোমাকে আমি গান শোনাতে পারি। কিন্তু মমতা ব্যানার্জি তাকে গান শোনাতেন। আমরা এরকম হাস্যকর কথাও আগে শুনেছি, দিদির মুখ থেকেই শুনেছি। এটা আমাদের আক্রমণ নয় দিদির প্রতি, আমাদের দিদির প্রতি ভালোবাসা, গর্ব। এর জন্য আমরা নিজেদের গর্ভবতী মনে করি।
লাগারই কথা। প্রসেনজিৎ একটা ভালো আইডিয়া করেছে, একটা মডেল করেছে। আমাকে অফিসাররা দেখে এসে বলেছে ও প্রায় 100টা জায়গায় 40-50 জন বসার মতো একটা সিনেমা ঘর তৈরি করছে, এবং সেটা আমরা মডেলটা দেখে খুশি হয়েছি। প্রসেনজিৎ চ্যাটার্জি কী করবে না করবে আমরা জানি না, কিন্তু এই যে সিনেমা হলগুলো তৈরি হয়েছে, কটা দিন পরে সেই সিনেমা হলের দেওয়াল ভাঙা হবে, দিয়ে ওখানে 21শে জুলাইয়ের যে সমাবেশ হয় ওইটা প্রচার হবে ওই সিনেমা হল থেকে। তোমরা মিলিয়ে নিও, পশ্চিমবঙ্গে যদি কেউ কোনো ভালো কাজ করতে চায়, পশ্চিমবঙ্গে যে তৃণমূলের নেতারা আছে ওরা হচ্ছে সব থেকে বেধমাল, তো এরা গিয়ে আগে বন্ধ করে দেবে ওই কাজগুলোকে। কারণ এদের কোনো কিছু ভালো, নিজেরা তো কখনো কোনো ভালো করতে জানে না বা চায়ও না, তো অন্য কেউ যদি করতে যায় এরা তাতেও বাধা দেয়। এরা এমন ভিন রাজ্য থেকে সার্কুলার আসছে, ভিন রাজ্য থেকে ভিডিও আসছে, ভিন রাজ্য থেকে খবর হচ্ছে, ভিন রাজ্যে একের পর এক বাংলা বলা মানুষকে আটক করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, হয়রান করা হচ্ছে। তো মিঠুন চক্রবর্তী দেখবেন কি করে বলুন তো? তো তৃণমূলের দুইটি বিচি, একটি বিচি গায়েব আর একটি বিচি হচ্ছে সবার সামনে এসে বলছে যে নাকি ভিন রাজ্যে বাঙালিদেরকে অনেক হেনস্থা করা হচ্ছে, অনেক কিছু বলেই দিল। তো তাকে একটু টিভি দেখার জন্য অনুরোধ করছি। দক্ষিণ 24 পরগনায় আজকেও ধরা পড়েছে এক মা মেয়ে, তো সেই মা মেয়ে তারা বাংলাদেশেরও তার পাসপোর্ট আছে এবং ভারতেরও পাসপোর্ট আছে। তো পশ্চিমবঙ্গে আমি জিজ্ঞাসা করতে চাই যে তাদের আধার কার্ডটা কে করিয়ে দিল, তাদেরকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কে দিয়েছে? নিশ্চয়ই তৃণমূলের কোনো পঞ্চায়েত প্রধান বা কোনো কাউন্সিলর দিয়েছে। তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট না পেলে সে ভোটার কার্ড আধার কার্ড করলো কী করে? তো এইসব মানুষগুলো নির্লজ্জ বেহায়ার মতো ক্যামেরার সামনে এসে ইন্টারভিউ দেয়। সিপিএমের আমল থেকে এই নীতিটা চলে আসছে যে রোহিঙ্গাদের এখানটায় যারা বসিয়েছিল সিপিএম, তাদের আমল থেকে আসছে কি যে রোহিঙ্গারা বর্তমান যে সরকার থাকবে তাদের দিকেই বেশি ঝুঁকবে, কারণ তাতে রোহিঙ্গাদের লাভ, ওরা হচ্ছে কম পয়সায় চাল ডাল সব কিছুই সরকারি সুযোগ সুবিধা সবটাই পাবে। তো এখানটায় আমাদের কুণাল ঘোষবাবু তিনি তার দলের রোহিঙ্গাদেরকে পোষবার জন্য আজকে তার গায়ে হেব্বি লাগছে। লাগবে না কেন, সব তো এদের মায়ের পেটের ভাই। যদি কেউ গরমের মধ্যে গরম টুপি, ফুলাতা গরম জামা, মাফলার আর ওই ঘরের মধ্যেও সানগ্লাস পরে বসে থাকে, একটা লোকের ঠান্ডা মাথায় দেখা সম্ভব? সেই রকম করে সাংবাদিকতার মতো আমাদের গণতন্ত্রের 4টে স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা। সেইরকম সাংবাদিকতাকে ছেড়ে তৃণমূলে এসে রোজ ভ্যালি এবং সারদা থেকে টাকা খেয়ে 3 বছর জেল খেটে সেখানটায় সে এসে এখন ক্যামেরার সামনে সতীর ছেলে সাজার চেষ্টা করছে। সেটাও কি সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে? দিন রাত তো কুকুর ছাগল করে গালাগালি করছে, তবুও এদের লজ্জা শরম কিছুই নেই, কারণ এরা হচ্ছে দোকান কাটা, এরা হচ্ছে নির্লজ্জ বেহায়া। বেহায়ার পেছনে মারলেও যা আর সামনে মারলেও তা, তাই এদের কোনো লজ্জা নেই। আর কে কী পড়বে না পড়বে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার কোনো শারীরিক কোনো অসুস্থতা থাকতে পারে। অনেক মানুষ আছে যাদের বেশি টেম্পারেচারে শীতও লাগে, কোনো অসুবিধা নেই ওতে, কিন্তু ইনি যে বলছেন ইনি কতটা সতীর ছেলে সেটা আমাদের জানা নেই, কারণ জেল খাটা মাল তো তাই। মিঠুনবাবু বলছেন বেছে 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 বেছে, আর বেছে বেছে মানে কি? কুচবিহারের রাজবংশী ভাই উত্তম কুমার ব্রজবাসী আসাম থেকে বেছে বেছে তাকে পাঠানো হয়েছে নোটিশ, সে তো হিন্দু। যেমন করে কুণাল ঘোষ 2011 সালের আগে বাংলাদেশে তার নাম ছিল মোহাম্মদ ইউনুস, আজকে সে পশ্চিমবঙ্গে এসে কুণাল ঘোষ নামে তৃণমূলের হাত ধরে একটা পাসপোর্ট বানিয়ে নিয়েছে, একটা আধার কার্ড বানিয়ে নিয়েছে, তা বলে কি সে পশ্চিমবঙ্গবাসী এবং হিন্দু হয়ে গেছে? তো আমরা সেটাই বলতে চাইছি, এনার শিক্ষাগত যোগ্যতাটা কত দূর আর এনাকে সাংবাদিক যে কে বানিয়েছে সেটা আমাদের মনে অনেক সংশয় আছে। এনার নাম হওয়া উচিত ছিল বাবা কুণলানন্দ। মিঠুন চক্রবর্তী দেখতে পাচ্ছেন না নাকি তদন্ত থেকে বাঁচতে ওনার বাঙালিয়ানা সত্তাটা, শিরদাঁড়াটা বিজেপির কাছে বন্ধক দিয়েছেন? এবারে আসি তদন্তের কথা। যদি বাপের বেটা হও তাহলে একটা কাজ করো, মিঠুন চক্রবর্তী যেরকম করে সারদায় টাকা ফেরত দিয়েছিল 110 কোটি টাকা, সেই রকম করে কুণাল ঘোষ আজ পর্যন্ত যত টাকা সারদা থেকে নিয়েছে সে সব ফেরত দিতে পারত। সে জেল কেন খাটলো? 3 বছর ধরে জেলে যখন ছিল সে যদি কোনো দোষ করেনি, উল্টে সিবিআইয়ের বিরুদ্ধে মামলা করতে পারতো যে সিবিআই আমার জীবনে 3টে বছর কেড়ে নিয়েছে, তাহলে সে সেখান থেকেও বেশ কিছু টাকা জরিমানা বাবদ পেত। তো সে জানে যে সে একটা বড় দোষী। মিঠুন চক্রবর্তী তিনি টাকা ফেরত দিয়ে দিয়েছেন, উনি কোনো তদন্ত থেকে বাঁচতে বিজেপিতে যাননি। কুণাল ঘোষ তদন্ত থেকে বাঁচতে, তদন্ত থেকে পালাতে দিদির পা ধরেছে, প্রয়োজনে দিদির লাথি খেয়ে ক্যামেরার সামনে এসে কান্নাও করেছে। এরা হচ্ছে তৃণমূলের এক একটা প্রতীক, এরা কখন কাঁদে কখন হাসে আপনি ধরতেই পারবেন না। বিশ্বাসঘাতক গদ্দার। পশ্চিমবঙ্গে যদি সবথেকে বড় বিশ্বাসঘাতক, সবথেকে বড় গদ্দার, তাহলে সেটা তুমি, কারণ তুমি তৃণমূলে এসেছিলে 2011 সালে, তারপরে এবারে তুমি এসে দিদির আদর্শে অনুপ্রাণিত হয়ে তুমি সারদা নামক একটা কোম্পানিতে যোগ দিলে, সেখানটায় তাদের নাকি কী সব প্রচার করার উদ্দেশ্যে তুমি ছিলে, সেখান থেকে তুমি কোটি কোটি টাকা মেরেছো। দিয়ে সারদা চিটফান্ড যখন দেউলিয়া হয়ে গেল, যখন এই যে সুদীপ্ত সেন সে যখন পালাতে যাচ্ছিল তার বান্ধবী দেবযানীকে নিয়ে,
তখন তার বিরুদ্ধে তদন্ত চালু হলো। সে তদন্তে কুণাল ঘোষের নাম বেরিয়ে এলো। তখন কুণাল ঘোষকে অ্যারেস্ট করা হলো। কুণাল ঘোষ তখন চিৎকার করে করে বলেছিলেন যে আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কিছু করিনি। এই সারদার যত সুযোগ সুবিধা সব কিছু যিনি নিয়েছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মানে তুমি যেই থালায় খেলে সেই থালায় হাগলে সেই থালায় ফুটো করছো। তো এখানটায় সবথেকে বড় বিশ্বাসঘাতক কে? সবথেকে বড় মির্জাফর কে? ওটা তো তুমি। আর একটা কথা এখানটায় না বললেই নয়, তৃণমূলে যতদিন ছিলেন শান্তনু সেন, তিনি তৃণমূলের সোনার ছেলে হয়েছিলেন। আজকে যখন তিনি তৃণমূলের বিরুদ্ধে অভয়ার হয়ে দুটো কথা বলেছেন, ততদিন থেকে তার বিরুদ্ধে বহু রকম মামলা, তার ডাক্তারি সার্টিফিকেট নিয়েও প্রশ্ন উঠেছে এবং তাকে বিভিন্ন উপায়ে হেনস্থা করা হচ্ছে। রাজ্য সরকার তার বিরুদ্ধে, স্বাস্থ্য দপ্তর তার বিরুদ্ধে, সব কিছুই তার বিরুদ্ধে, কিন্তু তিনি সিদ্ধাঁড়া উঁচু করে বেঁচে আছেন। আর রাজ্য সরকারের সিদ্ধাঁড়াটা হাইকোর্টে গিয়ে তিনি ভেঙে দিয়েছেন। তো একটা কথা এখানটায় বলতে চাই যে তৃণমূল নামক যে দলটা, তার ঔরসে জন্ম হওয়া এমন কিছু নেতা আছে যারা নিজের স্বার্থের জন্য বউ বাচ্চাটাকেও লোকের কাছে বেচে দিতে পারে। আমরা তার উদাহরণ অনেক দেখেছি। সবশেষে একটা কথাই জানতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে আপনি এই যে হিন্দুগুলোকে যে হেনস্থা করা হচ্ছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য, বা তাদের বিরুদ্ধে যে এত মামলা হচ্ছে, সেই মামলাগুলো আপনি ওই মামলাগুলো নথি নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে আপনি একটা পিটিশন ফাইল করুন এবং তাদেরকে বাঁচান। তাদের উপরে যে অত্যাচার হচ্ছে, তারা তো আপনার ভাই, তারা তো বাংলাভাষী। কলকাতায় আন্দোলন করে কি হবে? কে দেখতে পাবে? আর কলকাতায় যত বড় মিছিল বার করো, যাই করো, ওতে বিজেপির কিছু যাবে আসবে না। আমি চাই তুমি সুপ্রিম কোর্টে যাও। চাকরি চুরি করে তোমার দলের লোকেরা যখন জেলে গেল, তারপরে তুমি সেই চাকরি চোরদেরকে বাঁচানোর জন্য তুমি কোটি কোটি টাকা খরচা করে উকিল ভাড়া করছো। আজকে এই মানুষগুলো, পরিযায়ী শ্রমিকগুলো কষ্ট পাচ্ছে, তার জন্য তুমি সুপ্রিম কোর্টে যাবে না? এটা কি ধরনের তোমার শাসন ব্যবস্থা? সত্যি হাসি পাচ্ছে দেখে। তোমার মতো এত স্বৈরাচারী শাসক সত্যি এই দুনিয়াতে পাওয়া যাবে না খুঁজলেও। তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।